শ্রেণী প্রাণীতে সেটা ফুসফুস দ্বারা প্রতিস্থাপিত হয়। তো লাস্ট ক্লাসে কর্ডাটার বিভিন্ন যে সাবফাইলামগুলো ছিল সেগুলো পড়িয়েছিলাম। তো আজকে আমরা একটা সবচেয়ে উন্নত যে সাবফাইলাম ভার্টেব্রাটা সেটা সম্পর্কে পড়ব। তো চলো স্টুডেন্টস, আজকে আমরা কর্ডাটার সবচাইতে উন্নত যেই সাবফাইলাম ভার্টেব্রাটা সম্পর্কে জানি। তো ভার্টেব্রাটা মূলত হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কিছুটা বলেছিলাম যে ভার্টেব্রাটার হচ্ছে দুইটা ডিভিশন আছে। একটা হচ্ছে গ্নাথোস্টোমাটা, আরেকটা হচ্ছে অ্যাগনাথা। গ্নাথোস্টোমাটা মানে হচ্ছে চোয়াল আছে, আর অ্যাগনাথা হচ্ছে চোয়াল নেই। অ্যাগনাথা সম্পর্কে বিস্তারিত লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। তো আজকে আমাদের ক্লাসে আমরা গ্নাথোস্টোমাটা অর্থাৎ চোয়াল আছে যে সকল ভার্টেব্রাট প্রাণীর তাদের সম্পর্কে পড়ব। তো গ্নাথোস্টোমাটাকে মূলত হচ্ছে 7টি ক্লাসে ভাগ করা হয়েছে এবং সবচাইতে উন্নত শ্রেণীর কর্ডাটাগুলো হচ্ছে এগুলো। তো 7টা ক্লাসের মধ্যে প্রথম 3টি হচ্ছে মূলত ম্যাক্সিমামই হচ্ছে মাছ বা মৎস্য শ্রেণীর, আর বাকিগুলো হচ্ছে উভচর, পরবর্তীতে হচ্ছে ডাঙায় বসবাসকারী। অর্থাৎ প্রথম 3টি হচ্ছে জলজ প্রাণী মূলত, এবং মানে প্রধানত জলজ প্রাণী, আর বাকিগুলো হচ্ছে স্থলজ বা উভচর প্রাণী। তো আমরা আরও বিস্তারিত জানবো যখন বৈশিষ্ট্যগুলো পড়ব, কেন এগুলো জলজ বা কেন এগুলো স্থলজ সেটা সম্পর্কে জানবো। তো নামগুলো একটু পড়ে নেই দেখি। ক্লাস 1-এ আছে হচ্ছে কন্ড্রিকথিস, ক্লাস 2-তে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, ক্লাস 3-তে সার্কোপটেরিজি, ক্লাস 4-এ অ্যামফিবিয়া, ক্লাস 5-এ রেপটাইলিয়া, ক্লাস 6-এ অ্যাভিস, এবং ক্লাস 7-এ সবচাইতে উন্নত ভার্টেব্রেট ম্যামালিয়া। তো চলো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি। গ্নাথোস্টোমাটায় শব্দর যেই অর্থগত দাঁড়ায় সেটা হচ্ছে গ্নাথোস মানে হচ্ছে চোয়াল, গ্নাথোস মানে কি চোয়াল, এবং স্টোমা যেটা সেটা অর্থ হচ্ছে মুখ। অর্থাৎ এটার যেই চোয়ালটা মুখ থেকে উৎপত্তি হয় সেটা হচ্ছে প্রকৃত চোয়াল। এবং এর আরেকটা উন্নত বৈশিষ্ট্য, এটা হচ্ছে জোড় উপাঙ্গ আছে, অর্থাৎ 2টা হাত, 2টা পা, বা 4 জোড়া পা বা 2 জোড়া পা, এই ধরনের জোড় উপাঙ্গ উপস্থিত। এটার যে 7টা ক্লাস, প্রথম যে ক্লাস সেটা হচ্ছে কন্ড্রিকথিস। এই যে শব্দটি, এই শব্দটি কন্ড্রোস থেকে এসেছে। এখানে প্রথম যেই কন্ড্রিক কথাটা, এটা হচ্ছে কন্ড্রোস থেকে এসেছে, যার শব্দের অর্থ হচ্ছে তরুণাস্থি। অর্থাৎ এই যে যেই প্রাণীটি, এটা হচ্ছে প্রাণীগুলো যে এই ক্লাসের সমস্ত প্রাণীগুলো তরুণাস্থি নির্মিত। এর কঙ্কাল অর্থাৎ অন্তকঙ্কালটা কি তরুণাস্থি নির্মিত। তরুণাস্থি মানে হচ্ছে অস্থির চাইতে নরম যেই হাড়, যেটা আমরা হচ্ছে দেখা যায় যে কচকচা হাড় বা হচ্ছে নরম হাড় বা কানের পিনার হাড় এরকম, বা নাকের যে নরম হাড়, এই হাড়গুলো হচ্ছে মূলত তরুণাস্থি। তো কন্ড্রিকথিস ক্লাসের প্রাণীগুলো হচ্ছে তরুণাস্থি নির্মিত। সেকেন্ড যেই ক্যারেক্টার সেটা হচ্ছে আইসটা হচ্ছে প্ল্যাকয়েড আইস। এদের আইস হচ্ছে প্ল্যাকয়েড আইস। আইসগুলো হচ্ছে অনেকটা হচ্ছে যেটা সাইক্লয়েড বা টিনয়েড এই আইসের মতো না, দেখতে অনেকটা হচ্ছে এরকম উল্টা দিকে এরকম করা থাকে। অর্থাৎ যদি আমি মাছটির যদি উল্টা দিক থেকে হাত দিয়ে, হাতটা ছিলে যাবে, অর্থাৎ কাটার মতন থাকে। এটার আরেকটা স্পেশাল ক্যারেক্টার, 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। অর্থাৎ এটার যে ফুলকা, সেই ফুলকাগুলো যদি আমি এভাবে মাছটা অঙ্কন করি, ধরলাম এটা হচ্ছে হাতুড়ি হাঙর মাছ, হাঙর মাছের এখানে 5 থেকে 7 জোড়া, অর্থাৎ এখানে ফুলকা রন্ধ্র থাকবে। এই যদি মাছ হয়, মাছের এখানে ঠিক 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র বিদ্যমান থাকবে। এর যেই লেজটা হচ্ছে হ্যাটারো সার্কাল, অর্থাৎ এর যেই লেজ শেষের দিকে যেই লেজটা থাকবে সেটার হচ্ছে এরকম করে একটা লোব থাকবে এবং অন্য একটা লোব হচ্ছে ছোট থাকবে আকারে, এরকম হবে লেজটি। এটা হচ্ছে হ্যাটারো সার্কাল লেজ। উদাহরণ হিসেবে আমরা নিয়েছি এখানে
স্পাইরনা ব্লোচি অর্থাৎ হাতুড়ে হাঙর। হাতুড়ে হাঙর যদি তোমরা ওয়েবে বা ইন্টারনেটে যদি সার্চ দাও খুব সুন্দর একটা ছবি আসবে, এরকম হাতুড়ের মতন তার হচ্ছে বিশাল দেহ এরকম থাকে এবং চোখ দুইটা হচ্ছে ঠিক হাতুড়ের ঠিক দুই সাইডে থাকে এবং এর ফুলকাটা ঠিক মাথার এইখানে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া হচ্ছে ফুলকা রন্ধ্র থাকে, এরকম থাকে অনেকটা। তো এর দেখো বৈশিষ্ট্যগুলো একটু মিলিয়ে নেই। এর যেই 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকবে এখানে, এই যে 5 থেকে 7 জোড়া, এটা হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকবে। লেজটা হচ্ছে এই যে দেখো লেজটা, একটা লোব হচ্ছে বড় আরেকটা লোব হচ্ছে ছোট, অর্থাৎ এটা হচ্ছে হ্যাটারোসার্কাল লেজের বিশেষ বৈশিষ্ট্য। এই কারণে এই যে যেই কন্ড্রিকথিস যে প্রাণীগুলো এগুলোর বিশেষ বৈশিষ্ট্যতে লেখা হয়েছে লেজটা হচ্ছে হ্যাটারোসার্কাল। তারপর চলো দেখি আমরা এর পরবর্তীতে যেই কন্ড্রিকথিসের পরবর্তী যেই ক্লাস সেই অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি সম্পর্কে কিছুটা ধারণা নেই। অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি দুইটা ক্লাসকে একত্রে অস্ট্রিকথিস বলা হয়। দেখো আমি একসাথে এখানে মার্কিং করে রেখেছি, এটাকে অস্ট্রিকথিস বলা হয়। এটার কারণ হচ্ছে অস্ট্রিকথিস হচ্ছে কন্ড্রিকথিসের ঠিক উল্টা কথা। অস্ট্রিকথিস হচ্ছে অস্থি নির্মিত, দেখো দুইটাতেই বৈশিষ্ট্য হচ্ছে অস্থি নির্মিত। কন্ড্রিকথিসে কিন্তু তরুণাস্থি নির্মিত ছিল। অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি দুই শ্রেণীর যে প্রাণীগুলো আছে এগুলোর অন্তকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত থাকবে। তারপরেও অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, তো বৈশিষ্ট্যতে আমরা দেখি চলো। অ্যাক্টিনোপটেরিজিতে সাইক্লয়েড বা টিনয়েড আইস দ্বারা দেহ আবৃত থাকে, অর্থাৎ আইসগুলো দেখতে ঠিক এরকম গোল, অর্থাৎ এদের এরকম গোল হচ্ছে আইস থাকে এদের দেহে। এই আইসটা হচ্ছে সাইক্লয়েড আইস, যেটা হচ্ছে আমরা ইলিশ মাছে খুব সুন্দরভাবে দেখতে পাবো, গোল গোল আইস থাকে। এছাড়াও এদের দেখা যায় যে এদের 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে, যা কিনা একটা কানকো দ্বারা আবৃত থাকে। আমরা যদি ইলিশ মাছ ধরি দেখবা যে এখানে চোখ, এখানে হচ্ছে কানকো। এই কানকোটাকে যদি আমরা উঠিয়ে ফেলি দেখা যাবে যে কানকোর নিচে এখানে র্যাক র্যাক করে 4 জোড়া, অর্থাৎ হচ্ছে 4টা জোড়া ফুলকা ছিদ্র থাকে। এই 4 জোড়া ফুলকা ছিদ্রটাই হচ্ছে এটার শ্বসন কাজে সহায়তা করে। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লেজ হচ্ছে হোমোসার্কাল, অর্থাৎ এটা লেজ যদি অঙ্কন তোমরা যদি দেখো এটার লেজের দুইটা লোবই হচ্ছে সমান, অর্থাৎ এটা যদি লেজ হয় এই লেজের যে এই লোবটা আর এই লোবটা সমান। তো দেখো 3টা বৈশিষ্ট্য, এই যে 4টা বৈশিষ্ট্য তোমাদের খুব সহজ। ইলিশ মাছ যদি কিনতে বাজার থেকে আনো বা বাজারে যেয়েও দেখতে পারো, বৈশিষ্ট্যগুলো খুব সহজেই মিলিয়ে নিতে পারবে। অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি যেহেতু অস্ট্রিকথিস, সেই কন্ড্রিকথিসের সাথে যদি তুলনা করো সেখানে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র ছিল, যেখানে অ্যাক্টিনোপটেরিজি 4 জোড়া ফুলকা ছিদ্র। সেখানে কন্ড্রিকথিসে লেজ ছিল হ্যাটারোসার্কাল, এখানে লেজ হচ্ছে হোমোসার্কাল। উদাহরণ হিসেবে আমরা টিনিয়ালোসা ইলিশা বা ইলিশ মাছকে নিয়েছি অ্যাক্টিনোপটেরিজি ক্লাসের। আরেকটা পার্থক্য বা তুলনামূলক বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে সাইক্লয়েড আইস, যেটা কিনা অ্যাক্টিনোপটেরিজিতেই দেখা যায়। এরপর চলো আমরা সার্কোপটেরিজি সম্পর্কে ধারণা নেই। সার্কোপটেরিজিও ঠিক যেহেতু অস্ট্রিকথিসের মধ্যেই পড়ে, তার মানে এটার অস্থি নির্মিত অন্তকঙ্কাল। এর আইসটা মূলত হচ্ছে এপিডার্মাল আইস বা হচ্ছে ডার্মাল আইস বলা হয়। আইসটা মূলত খুবই ছোট এবং হচ্ছে পিচ্ছিল জাতীয়। এটার আইস অনেক সময় অনুপস্থিত, বোঝাও যায় না। আইসটাকে আমরা আইডেন্টিফাই অনেক সময় করি না, বলি যে ত্বক, এটার সরাসরি স্কিন উপস্থিত বা এপিডার্মাল আইস বলা হয় এই কারণে।
এটার যেই ফুলকা এটা হচ্ছে এক জোড়া ফুলকা, অর্থাৎ এর যদি আমি ছবির কথা চিন্তা করি দেখব যে এটা হচ্ছে এরকম, কানকোর নিচে ঠিক একটা জোড়া ফুলকা থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর ভেতরে পটকা থাকে। এখানে হচ্ছে এদের যেই দেহের ভেতরে পটকা থাকে, এই পটকাটা মূলত ফুসফুসের মতন কাজ করে। এই যেহেতু ফুসফুসের মতন কাজ করে তাই এদেরকে লাং ফিশ বলা হয়। এদেরকে মূলত লাং ফিশ বলা যেতে পারে, সার্কোপটেরিজি। এদের যে পাখনাগুলো, এই পাখনাগুলো দেখা যায় যে পিণ্ডাকার, অর্থাৎ আমি যদি একটা সম্পূর্ণ ছবি আঁকি, দেখো কীরকম হয়। এটার পাখনাটা, লেজ হচ্ছে এরকম, পাখনাগুলো হচ্ছে এরকম লোব আকৃতির, অর্থাৎ ছোট ছোট এরকম লোব। এর লেজটা কিন্তু একেবারে লোব, পুরোটাই হচ্ছে একটা লোব, পিণ্ডাকার, যাকে এই কারণে এটাকে লোব ফিন ফিশও বলা হয়, লোব ফিন ফিশও বলা হয়ে থাকে। এটার উদাহরণ হিসেবে লাং ফিশ, অস্ট্রেলিয়ান একটা লাং ফিশকে আমরা নিয়েছি, যেটা দেখতে ঠিক এরকম যেভাবে ছবি আর্ট করলাম, ফ্রম লোব ফিন যুক্ত। এটার নাম দেওয়া হয়েছে নিউসেরাটোডাস ফোর্সটেরি, নিউসেরাটোডাস ফোর্সটেরি, অস্ট্রেলিয়ান লাং ফিশ। নামগুলো খুব কঠিন উচ্চারণ করার সময়, তোমরা বারবার উচ্চারণ করবে, এবং বৈজ্ঞানিক নামটা যেহেতু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয়, তো এটা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। জানি কঠিন, তারপরও বারবার চেষ্টা করলে অবশ্যই সফলতা অর্জন করবে। চলো এর পরবর্তী যে ক্লাস সেটা সম্পর্কে আমরা জানি। পরবর্তী ক্লাস হচ্ছে অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়া কথাটা মূলত এসেছে হচ্ছে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যামফি বা হচ্ছে উভয়, এবং বায়োস বা জীবন, এই দুইটা ওয়ার্ড থেকে এসেছে। অ্যামফিবিয়ার যে প্রধান যেই ক্যারেক্টার সেটা হচ্ছে এরা উভয় জীবন, অর্থাৎ হচ্ছে জলে এবং স্থলে উভয় জায়গায় এদের জীবনের সময়টা অতিবাহিত হয়, অর্থাৎ জীবনের কিছু সময় এরা হচ্ছে জলজ জীবন পালন করে, কিছু সময় এরা ডাঙায় বা স্থলজ জীবন পালন করে। এই কারণে বলা হয়েছে এদের উভয় জীবন, অর্থাৎ অ্যামফিবিয়ার জীবনটা হচ্ছে জলজ এবং স্থলজ দুই জায়গাতেই সম্পন্ন হয়। দ্যাটস ওয়াই দেখবা এদের লার্ভা অবস্থায় এদের হচ্ছে ফুলকা থাকবে। যখন লার্ভা অবস্থায় তখন সে হচ্ছে জলে থাকে, অর্থাৎ পানিতে থাকে, তার শ্বাস প্রশ্বাসের জন্য এই কারণে প্রয়োজন হয় হচ্ছে ফুলকা। যখন সে পূর্ণাঙ্গ দশায় পরিণত হয় তখন সে স্থলে চলে আসে, তাই তার প্রয়োজন হয় তখন ফুসফুস। এবং জীবনের কিছু দশায় সে হচ্ছে ফুলকা দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে, একইভাবে পূর্ণাঙ্গ দশায় সে ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে। এদের দেহত্বক হচ্ছে নগ্ন এবং গ্রন্থিময়। আমরা অনেক সময় ব্যাঙকে এটার উদাহরণ হিসেবে চিন্তা করতে পারি। ব্যাঙের সামনের যেই পদ, অর্থাৎ সামনের জোড়া যেই পা, সেখানে দেখা যায় যে সামনের জোড়া পাতে হচ্ছে এদের 4টি আঙ্গুল থাকে, এবং পেছনের যেই পা সেখানে হচ্ছে দেখা যায় 5টি নখরযুক্ত পা থাকে, আঙ্গুল থাকে। অর্থাৎ এদের যেই প্রথম সামনের দিকের যেই পা সেগুলোতে হচ্ছে আঙ্গুল থাকে হচ্ছে 4টি, এবং পেছনের যেই পশ্চাৎপদ সেখানে 5টি আঙ্গুল থাকে, এবং প্রত্যেকটি আঙ্গুলেই খুব নখরযুক্ত আঙ্গুল থাকে। এদের যেই ত্বক এটা হচ্ছে নগ্ন, এখানে কোনো স্কেল বা আইস থাকে না, এতে প্রচুর গ্রন্থি থাকে। দেখবা যে এটার গা এরকম ছোট ছোট অসংখ্য আঁচিলযুক্ত এবং অসংখ্য গ্রন্থি থাকে এই ব্যাঙের ক্ষেত্রে। অর্থাৎ ব্যাঙ হচ্ছে একটা উৎকৃষ্ট অ্যামফিবিয়ার উদাহরণ। এদের হৃৎপিণ্ড যেটা, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বলতে আমরা কি বুঝি সেটা দেখি। হৃৎপিণ্ড মূলত হচ্ছে 4টা প্রকোষ্ঠ মানুষের, এটা আমরা জানি, কিন্তু ব্যাঙের হৃৎপিণ্ড বা অ্যামফিবিয়ার হৃৎপিণ্ডটা হচ্ছে 4 প্রকোষ্ঠ না, এখানে হচ্ছে 3টা প্রকোষ্ঠ।
অর্থাৎ হৃৎপিণ্ড দেখতে এরকম, বাট উপরের যেই পার্ট সেটা হচ্ছে দুইটা প্রকোষ্ঠ, একটা হচ্ছে ডান অলিন্দ আরেকটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে শুধু নিলয়, নিলয়ের মধ্যে কোনো ডান বাম পার্ট করা নেই। এটা হচ্ছে অলিন্দ, সরি ছবিটা একটু সুন্দর করে আর্ট করি। এটা হচ্ছে ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম, যেভাবে ভাগ করে দেখাই। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। অর্থাৎ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এদের হৃৎপিণ্ড। এদের রক্তটা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তো যেটা কিনা উন্নত প্রাণীর ক্ষেত্রে শীতল রক্ত বিশিষ্ট থাকে না, সেটা হচ্ছে উষ্ণ হয়ে যায়, যেমন মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। তো ব্যাঙ অ্যামফিবিয়া এর জীবনে এর যে রক্ত সেটা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। উদাহরণ হিসেবে ধরা যায় হচ্ছে নুতাফাইরাস, ম্যালানোস টিকটাস, যেটা কিনা কোনো ব্যাঙ বর্ষাকালে যেটা ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে, সেই মেলানোস্টিকটাস বা কোনো ব্যাংটাই হচ্ছে ধুত্রা ফ্রাই নাস মেলানোস্টিকটাস। আগে অথবা কোনো কোনো বইতে তোমরা এখনও বুফো মেলানোস্টিকটাস নামে এটাকে পাবা। তো যেটা লেখো সেটাই হবে, বৈজ্ঞানিক নাম দুইটাই গ্রহণযোগ্য, তবে লেটেস্ট যেটা সেটা হচ্ছে ধুত্রা ফ্রাইনাস মেলানোস্টিকটাসকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়েছে। তো চলো এর পরবর্তীতে যে অ্যামফিবিয়ার পরের যে ক্লাস রেপটাইলিয়া সম্পর্কে আমরা জানি। রেপটাইলিস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বুকে ভর দিয়ে চলা। অর্থাৎ এই প্রাণীগুলোর প্রধান যেই ক্যারেক্টার সেটা হচ্ছে বুকে ভর দিয়ে এরা চলাচল করে। আরও কিছু ক্যারেক্টার আছে, সেগুলো হচ্ছে দেহত্বক হচ্ছে শুষ্ক। ঠিক অ্যামফিবিয়াতে যেটা দেখেছিলাম দেহত্বকে অনেক নগ্ন থাকে এবং গ্রন্থিযুক্ত থাকে, বাট এটার ক্ষেত্রে দেহত্বকটা শুষ্ক। এটাতে অ্যাপিডার্মাল আইস থাকে বা শক্ত প্লেট দ্বারা আবৃত থাকে। সাপ রেপটাইলিয়ার অংশ, সে রেপটাইলিয়ারই একটা ফ্যামিলি বা রেপটাইলিয়ারই হচ্ছে একটা পার্ট। রেপটাইলিয়ার কিছু প্রাণীরকে সাপ ধরা হয় এবং কিছু প্রাণী যেগুলো আছে হচ্ছে লিজার্ড, তারপর হচ্ছে টর্টোয়েস, টেরাপিন, এগুলো বা হচ্ছে নেওয়া হয়েছে। তো সাপ বাদে অন্য যেই সকল রেপটাইলিয়ান আছে সেগুলোর ক্ষেত্রে 2 জোড়া পা থাকে, সাপের ক্ষেত্রে কিন্তু পা নেই। তো 2 জোড়া পা থাকে শুধুমাত্র সাপ বাদে, এবং তবুও এরা বুকে ভর দিয়ে চলে। সাপ তো অবশ্যই বুকে ভর দিয়ে চলে, সাপসহ অন্যান্য রেপটাইলিয়ানও যদিও পা আছে, সাপ ছাড়া সাপে পা নেই, কিন্তু সেগুলোও বুকে ভর দিয়ে চলে। তো এদের যেই নখ, যাদের পা আছে সেই ক্ষেত্রে তাদের হচ্ছে নখগুলো হচ্ছে 5টা, অর্থাৎ এদের যে পা সেখানে হচ্ছে 5টি নখর আছে, আঙ্গুল আছে, এবং সেই আঙ্গুলে খুব বড় বড় নখ থাকে। যেমন গুইসাপ বা হচ্ছে লিজার্ড বা হচ্ছে আমরা খুব সহজ যদি আমরা দেখি একটা টিকটিকির কথাই চিন্তা করি, টিকটিকির কিন্তু প্রত্যেকটি পায়ে হচ্ছে 5টি করে নখর যুক্ত আঙ্গুল আছে। এদের যে হৃৎপিণ্ডটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক অ্যামফিবিয়াতে 3টা প্রকোষ্ঠ ছিল, রেপটাইলিয়াতে এসে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়ে গিয়েছে। অর্থাৎ হৃৎপিণ্ড যদি আমরা এরকম ভাগ করি তাহলে 4টা পার্ট পাবো। লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। অর্থাৎ বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, এরকম 4টা প্রকোষ্ঠ পাবো। উদাহরণস্বরূপ এখানে হচ্ছে হেমিডেকটাইলাস বা টিকটিকিকে নেওয়া হয়েছে। তো হেমিডেকটাইলাসের যেই জেনাস নাম সেটা হচ্ছে ফ্রেনাটাস
হেমিড্যাকটাইলাস ফ্রেনাটাস বা টিকটিকিকে নেওয়া হয়েছে হচ্ছে সাপ বহির্ভুক্ত যেটা, আর সাপের মধ্যে লেখা হয়েছে নাজা নাজা বা গোখরা সাপ। তো বৈশিষ্ট্যগুলো যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা হয়, খুব সুন্দর তোমরা চাইলেই যে কোনো একটা টিকটিকির সাথে এটা তুলনা করলেই বুঝতে পারবা যে এদের শরীরে নর্মালি হচ্ছে কোনো আইস থাকে না। শরীরে কোনো আইস থাকে না। এদের যেই এরকম থাকে দেহটা থাকে লিজার্ড শ্রেণীর, দুই সাইডে দুইটা চোখ থাকে, এখানে জোরূপাঙ্গ থাকে এবং প্রত্যেকটাতেই হচ্ছে 5টা করে নখরযুক্ত আঙ্গুল থাকে। তো এদের ত্বকটা হচ্ছে কোনো গ্রন্থি থাকে না, শুষ্ক। আচ্ছা, হৃৎপিণ্ডটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো রেপটাইলিয়ার এই ছিল বৈশিষ্ট্য। এর পরবর্তী যেই ক্লাস, চলো এভিস সব সম্পর্কে জানি। এভিস হচ্ছে সবচাইতে মানুষ বাদে অর্থাৎ স্তন্যপায়ী বাদে সবচাইতে উন্নত শ্রেণীর ভার্টিব্রেট। মানুষ বা হচ্ছে এর পরবর্তী যে ক্লাস ম্যামালিয়ার আগে পর্যন্ত মোটামুটি সবচাইতে উন্নত শ্রেণীর একটা ভার্টিব্রেট, যার কিনা উড়ন ক্ষমতা আছে, অর্থাৎ সে উড়তে পারে। অন্য কোনো ভার্টিব্রেটে এরকম বা অন্য কোনো প্রাণী জগতে এতটা বড় বৈশিষ্ট্য, এই বড় বৈশিষ্ট্যটা তার অন্য কোনো প্রাণীতে নেই, যা কিনা অ্যাবিসের আছে। এই কারণে এই অ্যাবিস কথাটা অ্যাবিস বা পাখি থেকে এসেছে, যাদের কিনা উড়য়ন বা উড্ডয়ন ক্ষমতা আছে। এদের অগ্রপথটা হচ্ছে ডানায় পরিণত হয় এবং এই ডানাটার মধ্যে হচ্ছে পালক থাকে। ডানাটার মধ্যে কি থাকে? পালক থাকে। তো এই পালক থাকার জন্য তারা হচ্ছে উড়তে পারে এবং তাদের সবচাইতে সহজলভ্য হয় তাদের উড়ার কাজে, সেটা হচ্ছে বায়ু গহ্বরপূর্ণ হালকা অস্থি। অর্থাৎ এদের যেই অস্থিটার ভেতরে কোনো মজ্জাটা খুব হচ্ছে বায়ুপূর্ণ, অর্থাৎ এখানে মজ্জাটা এত ঘন থাকে না। যদি এটাকে আমরা অস্থি হিসেবে চিন্তা করি, দেখব যে অস্থির ভেতরে যে মজ্জাটা সেটা খুব হালকা থাকে এবং এখানে প্রচুর বায়ু থাকে। এদের যেই মুখটা হচ্ছে চষ্ণুতে পরিণত হয়, অর্থাৎ এদের হচ্ছে মুখটা হচ্ছে দেখা যায় যে এদের ঠোঁটে পরিণত হয়। এইটাতে কোনো দাঁত থাকে না বা পিকটাতে কোনো দাঁত থাকে না। এদের শরীরে অসংখ্য, এদের যদি ভেতরে কাটা হয়, এদের মানে ডিসেকশন করলে বা এদের পেট কেটে যদি শরীরটা পর্যবেক্ষণ করা যায়, চামড়ার নিচে অসংখ্য জায়গায় জায়গায় এদের বায়ুথলি থাকে। এই বায়ুথলিটার মধ্যে বায়ু জমা হয় বিধায়ী সে হচ্ছে উড়ার সময় তার হচ্ছে খুব সহজেই সেই ফ্লাইং ক্যাপাসিটিটা সে অর্জন করে। এদের হৃৎপিণ্ড ঠিক একইভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ লেফট ভেন অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এই 4টা প্রকোষ্ঠ নিয়েই তাদের হৃৎপিণ্ডটা গঠিত। তো উদাহরণ হিসেবে আমরা কলাম্বা লিভিয়া বা কবুতরকে উদাহরণ হিসেবে নিয়েছি। আশা করি সবগুলা বৈশিষ্ট্যই তোমাদের খুব পরিচিত, তাই তোমরা সহজ, এবং যেই স্পেসিমেন হিসেবে যে কবুতরকে বলা হয়েছে এটাও খুব সহজলভ্য, তোমরা চাইলেই যখন তখন এটার সাথে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে পারবে। এবং সবচাইতে সহজ বৈশিষ্ট্যগুলো নিয়েই আমি সিলেকশনে নিয়েছি, যাতে তোমরা খুব সহজেই পড়াটা বুঝতে পারো। এবং যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এর পরবর্তী যেই ক্লাস, সবচাইতে উন্নত ক্লাস, যেটা হচ্ছে ভার্টেব্রেটা, যে সকল প্রাণী আছে ভার্টেব্রেট, তার মধ্যে সবচেয়ে উন্নত ক্লাস হচ্ছে ম্যামালিয়া। এই ম্যামালিয়াতেই আমরা মানুষ যে প্রজাতি তারা আছি। তো এই বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে বুঝবে এবং আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না আজকের ক্লাসের পরে। ম্যামালিয়া কথাটি ম্যামি বা বুক বা মায়ের স্তন গ্রন্থি এই ওয়ার্ড থেকে এসেছে। অর্থাৎ ম্যামালিয়া ক্লাসের যে সকল প্রাণীরা তাদের মা অবশ্যই স্তন গ্রন্থি থাকে এবং সেই স্তন গ্রন্থি দান করেই বাচ্চা লালিত পালিত হয়।
এই কারণেই এদেরকে ম্যামালিয়া বলা হয়। তো ম্যামালিয়ার আরও কিছু বৈশিষ্ট্য আছে যা কিনা খুবই ইউনিক বৈশিষ্ট্য, যা অন্য ক্লাসগুলোতে নেই। প্রথম যে বৈশিষ্ট্য, দেহ হচ্ছে লোম দ্বারা আবৃত। আমাদের নিজেদের শরীরেই তাকাইলেই আমরা দেখতে পাই আমাদের শরীরে অসংখ্য লোম আছে। এদের স্তন গ্রন্থি, যেটা আমি বললাম, যে কারণে এদের নামকরণই করা হয়েছে ম্যামালিয়া। এছাড়া এদের ঘর্মগ্রন্থি উপস্থিত, যা কিনা অন্য প্রাণীতে দেখা যায় না। এদের যে বহিকর্ণ অর্থাৎ কান, এই কানটি দেখা যায় যে এরকম, এই যে কানের যে পিনার হাড়, এটা হচ্ছে তরুণাস্থি নির্মিত, এটাই হচ্ছে পিনা, এই পিনাটা উপস্থিত। এছাড়া এদের আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। ডায়াফ্রাম হচ্ছে ঠিক একটা মেরুদণ্ডী প্রাণীর, যদি আমরা নিজেদের কথাই চিন্তা করি, মাথার পরে হচ্ছে তার দেহর মধ্যে যদি এতটুকু চিন্তা করি, এখানে হচ্ছে তার ফুসফুস, আর হচ্ছে নিচে হচ্ছে বিভিন্ন ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এবং লিভার বা হচ্ছে অন্য সকল পার্টটা এখানে একটা যেই পর্দা দ্বারা পৃথক থাকে, এই পর্দাটাকে বলা হয় হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা মূলত হচ্ছে ফুসফুসটিকে অন্য সকল অন্তর যেই অঙ্গগুলো আছে, ইন্টারনাল অর্গান আছে, সেগুলোকে পৃথক রাখে, ফুসফুসকে বাঁচিয়ে রাখে। যেই পর্দা দ্বারা বুকের ভেতরে ফুসফুসটা হৃৎপিণ্ড থেকে শুরু করে যেই বৃহদান্ত ক্ষুদ্রান্ত যকৃৎ সবগুলো থেকে ফুসফুসকে আলাদা রাখে যেই পর্দাটি, সেটাই হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। এটা একমাত্র ম্যামালিয়া ক্লাসের প্রাণীদের মধ্যেই উপস্থিত। এরপরের একটা দেখো, আরেকটা বৈশিষ্ট্য উষ্ণ রক্ত বিশিষ্ট। এই পর্যন্ত যতগুলো ক্লাস পড়েছি, যে অ্যাভিসের আগে যেই আমরা অ্যামফিবিয়া, রেপটাইলিয়া পড়েছি, সেগুলোর রক্তগুলো কিন্তু ঠান্ডা ছিল, অর্থাৎ হচ্ছে ঠান্ডা রক্ত বিশিষ্ট। কিন্তু এই ম্যামালিয়াতে হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। এদের আরও অন্যতম একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে সন্তান প্রসব করে। এরা হচ্ছে সন্তান প্রসব করে এবং সন্তানটাকে তার স্তন্য দান করে লালন পালন করে, অর্থাৎ মায়ের দুধ পান করে বাচ্চাটা বড় হয়। উদাহরণ হিসেবে আমরা হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ সবচেয়ে উন্নত শ্রেণীর যেই আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হোমো স্যাপিয়েন্স মানুষ, আমরা কিন্তু এই ম্যামালিয়া ক্লাসের মধ্যেই পড়ি। এছাড়াও বাঘ আছে, যা কিনা ম্যামালিয়া, সিংহ, এগুলো ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এই ছিল আজকে ভার্টেব্রাটা পর্বের বিভিন্ন যেই ক্লাসগুলো, সেগুলোর সবচেয়ে উন্নত ক্লাসগুলো, যেটা চোয়ালযুক্ত প্রাণী, তাদেরকে সম্পর্কে জানলাম আজকে আমরা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবা। এবং আজকে ক্লাসিফিকেশনের আমরা যে পার্টগুলো দেখলাম, বিভিন্ন পর্ব, বিভিন্ন হচ্ছে অ্যানিমেলিয়া থেকে বিভিন্ন নন করডাটা পর্বের প্রাণীগুলো এতদিনের ক্লাসে আমরা শেষ করলাম। তো আশা করি সবাই বুঝেছ। তো আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। তারপরেও যদি আগের ক্লাসগুলো নিয়েও যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই তোমরা কোশ্চেন করবে। আমি আশা করি সেগুলো তোমাদের সবগুলোই বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝেছো। না বুঝলে অবশ্যই বারবার কোশ্চেন করবে। কোশ্চেন যত করবে তত আমি বুঝবো যে তোমরা এগুলো নিয়ে তত পড়ালেখা করেছো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই।